गुड मॉर्निंग हेलो एंड वेलकम टू फोकस स्टाडी। आज के तुम्हारे जन्य निये चले एसेछि फूड एसआई क्लार्कशिप डब्ल्यूबीपी मिसलेनियास एंड आईसीडीएस इत्यादि अपकामिंग कम्पिटिटिव परीक्षार जन्य एक प्रैक्टिस सेट। एखाने मोट 50टी एमसीकिউ कोश्चेन आलोचना करा होबे जेगुलो तुम्हारे जन्य गुरुत्वपूर्ण एबं कोश्चेनगुलो कारेंट अफेयार्स इतिहास भूगोल विज्ञान एबं एमनकि संविधान थेकेও नेওয়া হয়েছে। তাই ক্লাসটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং শেষে এটা লাইক কমেন্ট না তোমাদেরকে লাইক আর কমেন্ট করতে হবে না, খুব কঠিন কাজ দিয়ে দিয়েছি আমি জানি, বললেও তোমরা লাইক কমেন্ট করবে না। তো যাই হোক, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকে প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্য সরকার বিশেষ বাঘ সুরক্ষা বাহিনী গঠনের জন্য সংবিধান অনুমোদন করলো? অরুণাচল প্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। তো বিশেষ বাঘ সুরক্ষা বাহিনী গঠনের জন্য সংবিধান অনুমোদন করেছে অপশান ডি মধ্যপ্রদেশ। তো আমরা জানি মধ্যপ্রদেশের যে কুনো ন্যাশনাল পার্ক, এখানে নামিবিয়া থেকে মানে ভারতবর্ষের চিতার সংখ্যা বৃদ্ধির জন্য চিতাবাঘ আনা হয়েছিল। তার মধ্যে কিছু বাঘ মারা গেছে, তারপর নতুন করে আবার আফ্রিকা থেকে বাঘ আনা হয়েছে। মধ্যপ্রদেশে একটা বিখ্যাত মানে বাঘের যে অরণ্য সেটা হচ্ছে কুনো ন্যাশনাল পার্ক। আর অরুণাচল প্রদেশে আমরা দেখতে পাবো নামদাফা অরুণাচল প্রদেশে অবস্থিত, উড়িষ্যাতে সিমলিপাল অভয়ারণ্য দেখা যাবে। নেক্সট, ধর্মনিরপেক্ষ কথাটি ভারতীয় সংবিধানের মুখপাত্রে গৃহীত হয় কোন সংশোধনীতে? অপশান এ 44তম, অপশান এ 42তম, না প্রথম সংশোধনের মাধ্যমে, না 23তম সংশোধনের মাধ্যমে? সঠিক অ্যান্সার কী হবে? ধর্মনিরপেক্ষ কথাটি। ভারতীয় সংবিধান যখন 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয় তখন কিন্তু এই ভারতীয় সংবিধানে এই যে ধর্মনিরপেক্ষ এই কথাটা ছিল না। পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই ধর্মনিরপেক্ষ কথাটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়। তো সেটা ছিল 42তম সংশোধন। সঠিক অ্যান্সার হলো অপশান বি, 42তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ কথাটি যুক্ত করা হয়। শুধুমাত্র যে ধর্মনিরপেক্ষ কথা সেটা নয়, সমাজতান্ত্রিক বা সোশিয়ালিস্ট, তারপর যে সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটি কথা এখানে যুক্ত করা হয়। সোশিয়ালিস্ট মানে সমাজতান্ত্রিক, আর সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় যুক্ত করা হয় 42তম সংশোধনের মাধ্যমে। নেক্সট, ভারত ও কোন রাজ্যের মধ্যে ঝোলাঘাট সাসপেনশন সেতু চালু হয়েছে? ঝোলাঘাট সাসপেনশন সেতু ভারত এবং আমাদের প্রতিবেশী একটা দেশ, সেই দেশের সঙ্গে এটা চালু হয়েছে। সেটা কোন দেশ? অপশান এ পাকিস্তান, অপশান বি শ্রীলঙ্কা, নেপাল, না বাংলাদেশ? তো এই যে ঝোলাঘাট সাসপেনশন সেতু সেটা চালু হয়েছে ভারত এবং নেপালের মধ্যে। ভারত এবং নেপালের মধ্যে যে সীমারেখা আছে, ভারতের একদম উত্তর দিকে যে নেপাল রাজ্য এই টাইপে অবস্থিত, এই কালী নদী আছে, এই যে নেপালের কালী নদী, সেখানে এই ঝোলাঘাট সাসপেনশন সেতু বা ব্রিজ চালু হয়েছে। অপশান 4 নম্বর কোশ্চেন দেখো, শৃঙ্খলায় যে উপকারটি পাওয়া যায় তা হলো? শৃঙ্খলায় কোন উপকারটি পাওয়া যায়? অপশান এ দেখো ভেসাফিন, অপশান বি নিকোটিন, অপশান সি মরফিন, অপশান ডি কুইনাইন। এটা মরফিন না, মরফিন হবে। তো শৃঙ্খলায় উপকার পাওয়া যায় কুইনাইন। ম্যালেরিয়া ওষুধ তৈরিতে এই কুইনাইন ব্যবহৃত হয়। আর বাকিগুলো আমরা একটু জেনে নেব। যে ভেসাফিন হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়। তো যে নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতা থেকে। মরফিন করতে পাওয়া যায় পোস্ত বা আফিম গাছের যে মানে আঠালো জিনিস রসটা পাওয়া যায় সেটাই থেকে মরফিন পাওয়া যায়, প্রচুর নেশা হয় এতে। তো তাহলে শৃঙ্খলায় উপকার পাওয়া যায় যে কুইনাইন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট, কল্লোল নাটকটি রচয়িতা কে? তো কল্লোল নাটকের রচয়িতা হয়ে যাবে অপশান এ উৎপল দত্ত। কল্লোল নাটকে শুধু যে তিনি রচয়িতা সেটাই নয়, তিনি এই নাটকে স্বয়ং অভিনয়ও করেছিলেন, এই উৎপল দত্ত। আবার উৎপল দত্ত আরেকটা বিখ্যাত নাটক হচ্ছে টিনের তলোয়ার। এগুলো মনে রাখবে। তাহলে দেখো এখানে সাহিত্য থেকে কিন্তু কোশ্চেন তোলা হয়েছে, সমস্ত বিষয় থেকে কিন্তু কোশ্চেন আছে। কারেন্ট অ্যাফেয়ার্স বলো, তো যে ভূগোল, ভারতের ইতিহাস, ভারতের সংবিধান, ভারতীয় ইকোনমি, সমস্ত বিষয় থেকে কিন্তু এখানে কোশ্চেন তোমরা পেয়ে যাবে। একদম পারফেক্ট একটা প্র্যাকটিস সেট এটাকে বলা যেতে পারে। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে হবে যে এই যে প্র্যাকটিস সেটটি সেটা কতটা গুরুত্বপূর্ণ। আর এই প্র্যাকটিস সেটটি নিয়ে যে শামীম সরকার একটা পেজে নিউজ পেপারে এই সেটটি দিয়েছিলেন, সেখান থেকে আমি এই সেটটি তুলে নিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 6,
প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে দুবার 5 উইকেট নেওয়ার নজির গড়লেন কে? তো জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা না কুমলে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান বি, মোহাম্মদ শামি দুবার 5 উইকেট করে নিয়েছেন এবং ভারতীয় বোলার হিসেবে প্রথম তিনি এই যে হল অফ ফেম পেয়েছেন মোহাম্মদ শামি। কোশ্চেন নম্বর 7, বুদ্ধচরিত কার লেখা বা রচনা? বাণভট্ট, শুদ্ধোধন, অশ্বঘোষ না কলহন? তো বুদ্ধচরিত রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, বুদ্ধচরিত অশ্বঘোষ। আর কলহনের যে রাজতরঙ্গিনী গ্রন্থ, খুব ইম্পর্টেন্ট গ্রন্থ, যে কলহনের একটা গ্রন্থের হচ্ছে রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনীতে কিন্তু কাশ্মীরের ইতিহাস জানা যায়, এটা মনে রাখবে যে রাজতরঙ্গিনীতে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। মাউস দিয়ে লেখা খুব একটা ভালো হচ্ছে না, একটু বুঝে নিই তোমরা। তো কলহনের যে বিখ্যাত একটা লেখা রাজতরঙ্গিনী, সেই গ্রন্থ থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। নেক্সট দেখো কোশ্চেন, সিন্ধু সভ্যতা কোন যুগে অন্তর্ভুক্ত ছিল? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা সেটা কোন যুগে? তার আগে বলি, এই যে হরপ্পা সভ্যতা এর আবিষ্কার হয়েছে দয়ারাম সাহানি। এটা মনে রাখবে যে হরপ্পা সভ্যতা আবিষ্কার হচ্ছে সেটা হচ্ছে দয়ারাম সাহানি, আর সেটা হচ্ছে 1921 সাল। দয়ারাম সাহানি 1921। আর তার সঙ্গে মনে রাখবে মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন, এটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের লোক ছিলেন এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তিনি মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। তো অপশান দেখো, সিন্ধু সভ্যতা কোন যুগে অন্তর্ভুক্ত ছিল? লৌহযুগ, নিওলিথিক, তাম্রযুগ না মেসোলিথিক? তো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার, ভূগোল থেকে কোশ্চেন তুলেছে এখানে। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার, অপশান এ হলদিয়া, মথুরা, জামনগর না ডিগবয়? তো ভারতের যে যতগুলো তৈল শোধনাগার আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে গুজরাটে অবস্থিত জামনগর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীন প্রাচীন তেল শোধনাগার। এটা মনে রাখবে যে ভারতের প্রাচীন রিফাইনারি বা তৈল শোধনাগার কোনটি? তো অসমের ডিগবয় হচ্ছে প্রাচীন সবচেয়ে। আর একটা বিষয় বলি যে মুম্বাই যেখানে আরব সাগরে মাঝে যে তেল খোঁজ বা তোলার যে যন্ত্র বসানো আছে সেটা নাম হচ্ছে সাগর সম্রাট। মনে রাখবে সেটার নাম হচ্ছে সাগর সম্রাট। কোশ্চেন নাম্বার 10, G20 21তম নতুন সদস্য দেশ বা সংস্থা কোনটি? এই যে G20 যে রিসেন্ট সভা সেটা আমাদের ভারতবর্ষে হয়েছে, মনে রাখবে। G20 লেটেস্ট এডিশন ভারতে হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, জাকার্তা, আফ্রিকান ইউনিয়ন, থাইল্যান্ড? তাহলে 21তম নতুন সদস্য দেশ হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। প্রথমে দেখো ইউরোপিয়ান ইউনিয়ন দেয়, তোমরা যাতে ভুল করো তার জন্য। তোমরা জানো, তোমাদের মনে থাকবে যে ইউনিয়ন একটা ব্যাপার ছিল, তো সঙ্গে সঙ্গে প্রথমে দিয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। তোমাদের যদি খুব ভালোভাবে মনে না থাকে তাহলে কিন্তু অনেকেই অ্যান্সার করবে ইউরোপিয়ান ইউনিয়ন, আর তখনই ভুল হয়ে যাবে। তাই সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে অপশান সি, আফ্রিকান ইউনিয়ন। সবগুলো অপশান আগে ভালোভাবে দেখে নেবে, তারপর অ্যান্সার করবে। কালকুট কার ছদ্মনাম? দেখো এবার, কালকুট কার ছদ্মনাম? রাজশেখর বসু, সমরেশ বসু, জয়দেব, সমরেশ মজুমদার? তো কালকুট হচ্ছে সমরেশ বসু ছদ্মনাম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কালকুট সমরেশ বসু ছদ্মনাম। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 12, সাম্প্রতিক ঘটনাবলী থেকে। সম্প্রতি প্রয়াত ববি চার্লটন 86 বছর বয়সে তিনি মারা গেলেন, কোন দেশের প্রাক্তন ফুটবলার ছিলেন? তাহলে ববি চার্লটন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো ফুটবলের সঙ্গে, এটাও মনে রাখবে। তিনি কোন দেশে ছিলেন? আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড না জার্মানি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, তিনি ছিলেন ইংল্যান্ডের প্লেয়ার, ইংল্যান্ডে হয়ে তিনি ফুটবল খেলতেন। ববি চার্লটন 86 বছর বয়সে সম্প্রতি মারা গেলেন। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 13, শের শাহের সেনাপতির নাম কি? শের শাহ বিখ্যাত ব্যক্তি ছিলেন শের শাহ, তার আসল নাম ছিল ফরিদ খাঁ। মনে রাখবে ফরিদ খাঁ। ছোটোবেলায় তাকে তার সৎমা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তারপর তিনি একটা জায়গিদারের আন্ডারে চাকরি গ্রহণ করেছিলেন, তারপর থেকে তিনি আস্তে আস্তে শের শাহ হয়েছিলেন। তো সেনাপতির নাম দিলীপ খান, শায়েস্তা খান, ব্রহ্মজিৎ গো, জয় সিং? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ব্রহ্মজিৎ গো। সঠিক অ্যান্সার অপশান সি। তোমাদের জন্য প্রশ্ন থাকবে, এই যে এই শায়েস্তা খানের নাম অবশ্যই তোমরা জানো, তো এই শায়েস্তা খান কার সেনাপতি ছিলেন? কমেন্ট বক্স অবশ্যই উত্তর লিখে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 40, 27 ডিগ্রি সেলসিয়াস কেলভিন
27°C কেলভিন স্কেলে কত হবে? 300 কেলভিন, -27 কেলভিন, 523 না 573? আমি জানি কেলভিন স্কেল হচ্ছে 273.15 কেলভিন স্কেলের মান 273.15 কেলভিন স্কেলের মান এটা 273.15। তো 27°C সেলসিয়াসকে যদি কেলভিনে করা যায় তাহলে 273.15 যোগ করতে হয়, তাহলে এটা উত্তর হয়ে যাবে 273.15 সঙ্গে 27 যোগ করলে কত হবে? 0.50 7.0 300.15 কেলভিন হবে। এখানে যেহেতু 300 কেলভিন আছে, সঠিক অ্যান্সার অপশান এ। অনেক সময় 0.15কে বাদ দিয়ে দেয়, তো যদি তোমাদের অপশানে 300.15 থাকে, 300.15 থাকে, তাহলে এটা কিন্তু সঠিক অ্যান্সার হতো। যেহেতু এখানে নাই, 300 আছে গোটাগুটি, তাই 300 সঠিক অ্যান্সার। নেক্সট, এবার যদি বলে এত কেলভিন, এখানে একটা জিনিস তোমাকে দিয়ে দেওয়ার বলা হতো 500 কেলভিন সেলসিয়াস স্কেলে কত হবে, তখন কী করতে হবে? 273 বাদ দিতে হবে। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? বনমানুষ প্রথম একটা ধাতু আবিষ্কার করেছিল, সেই ধাতুটা কি? লৌহ, অ্যালুমিনিয়াম, গোল্ড, কপার? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, কপার। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুই ছিল কপার বা তামা। অনেক কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছে যে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? তামা। কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? বিভিন্ন বিপ্লব আছে, কৃষিকাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিপ্লব আছে, তার মধ্যে সাদা বিপ্লবের জনক কাকে বলা হয়? এই কোশ্চেনটা অনেক কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে থাকে। অপশানে ভার্গিস কুরিয়েন, এম.এস. স্বামীনাথন, পি.সি. যোশী, পি.জি. বানতোল। তো সাদা বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েন। আর সাদা বিপ্লব কার সঙ্গে যুক্ত? মিল্ক মানে দুধের উৎপাদন বৃদ্ধির সঙ্গে এই সাদা বিপ্লব যুক্ত। আর এম.এস. স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক, কিছুদিন আগে তিনি মারা গেলেন এবং তিনাকে ভারতরত্ন উপাধি দেওয়া কিন্তু হয়েছে। সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন। আর সবুজ বিপ্লব প্রধানত উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানার সঙ্গে সীমাবদ্ধ ছিল। এখানে প্রচুর পরিমাণে গম উৎপাদনকে কেন্দ্র করেই এই যে সবুজ বিপ্লব বিকশিত হয়েছিল। নেক্সট, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে? ভারতের যে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তার মধ্যে একটিতেই, বর্তমানে একটি নেই, বর্তমানে দুটিতে উচ্চ বিচারালয় আছে। তো অপশানে দুটি তো অপশান নেই, এখানে বলছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একমাত্র উচ্চ বিচারালয় আছে? অপশানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমনদ্বীপ, দিল্লি, লাক্ষাদ্বীপ। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, দিল্লিতেই, শুধুমাত্র দিল্লিতে। এবং আরেকটা হচ্ছে জেকে, জম্মু কাশ্মীরে নিজস্ব আদালত আছে। এটা মনে রাখবে, যদি বলে কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব উচ্চ বিচারালয় আছে, তখন হয়েছে দুটি, দিল্লি এবং জম্মু কাশ্মীর। যেহেতু জম্মু কাশ্মীরতেও ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল না, পরবর্তীকালে সেটাকে করা হয়েছে। তো দিল্লিতে উচ্চ বিচারালয় আছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বিচারালয় তাহলে কোথায় হয়? এটার সঙ্গে হচ্ছে কলকাতা। এটা মনে রাখবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে উচ্চ মানে হাইকোর্ট, সেটা হচ্ছে কলকাতা। নেক্সট কোশ্চেন হচ্ছে 18, ওয়াটার গ্যাস যাদের সংমিশ্রণ তারা হলো CO এবং মিথেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন। তো ওয়াটার গ্যাস এটা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেনের সংমিশ্রণ, CO প্লাস H2 সংমিশ্রণ হচ্ছে ওয়াটার গ্যাস। কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক? আলফা, বিটা, গামা, এক্স রশ্মি। তো মানুষের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ওয়াই রশ্মি বা গামা রশ্মি। এগুলো প্রত্যেকটাই যে তেজস্ক্রিয় রশ্মি। আর তেজস্ক্রিয়তা মানে কী বলবো, একক হচ্ছে বেকওয়েল। হেনরি বেকাওয়েল আবিষ্কার করেছিলেন, তার জন্য তেজস্ক্রিয়তা বেকওয়েল। নেক্সট কোশ্চেন, আর এক্স রশ্মি আবিষ্কার হয়েছে রন্টজেন। এটা মনে রাখবে, এক্স রশ্মি আবিষ্কার হচ্ছে রন্টজেন। এবার দেখো, ক্ষমতার একক কি? ক্ষমতার একক কেলভিন, ওয়াট, ভোল্ট, জুল। তো ক্ষমতার একক হচ্ছে অপশান বি, ওয়াট। ওয়াটকে বলা হয় ক্ষমতার একক। তাহলে কেলভিন কিসের একক? কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। আর ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সের একক হচ্ছে ভোল্ট। জুল কিসের একক? তো জুল হচ্ছে ক্যালোরি একক হচ্ছে জুল। এনার্জি, ক্যালোরি ঠিক না, এনার্জি একক হচ্ছে জুল। জুল হচ্ছে এনার্জির একক।
পদাতিক এর লেখক কে? পদাতিক সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, ওমর মিত্র, কাজী নজরুল ইসলাম। তো পদাতিকের মানে লেখক সুভাষ মুখোপাধ্যায়, আর পদাতিক এই সুভাষ মুখোপাধ্যায়ই কিন্তু ছদ্মনাম। এটা মনে রাখবে যে পদাতিক কার ছদ্মনাম, তো সেটা সঠিক অ্যান্সার হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, তামাক উৎপাদনে পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান কোন দেশে? তামাক, এই তামাক উৎপাদনে ভারত, চীন, ইউএস না আফগানিস্তান, কে শ্রেষ্ঠ? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, চীন হচ্ছে শ্রেষ্ঠ তামাক উৎপাদনে। চীন অনেক কিছু দিয়ে শ্রেষ্ঠ, তামাক উৎপাদনেও শ্রেষ্ঠ হচ্ছে চীন। একটি বস্তু বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কত হবে? দ্বিগুণ, 4 গুণ, অর্ধেক, 1/4। তো একটি বস্তু বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি হবে 4 গুণ। যেহেতু গতিশক্তি হচ্ছে গতিশক্তি সমান হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার। তো একটা বস্তু বেগ দ্বিগুণ হলে বস্তুটি গতিশক্তি হলে বেগ এই ভি যদি ডবল হয়ে যায় তাহলে এখানে ধরে নাও 1 ছিল 2 হয়ে গেছে, তাহলে হাফ m ইন্টু 2 স্কোয়ার মানে কত 4 হয়ে গেল, তাহলে হাফ m 4, তাহলে কি 4 গুণ হয়ে গেল না? আর যদি এমটাও যদি 2 হয় তাহলে এটাতে কেটে যাবে দুটো, তাহলে 4 গুণ হয়ে যায়। একটা বস্তু বেগ দ্বিগুণ হলে বস্তুটি গতিশক্তি আসবে 4 গুণ। বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়? বিধবাদের জন্য যে আইন সেটা কোন বছর পাস হয়? 1854, 56, 1858 না 1860? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 1856। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টা এবং ডালহৌজির মাধ্যমে 1856 সালে বিধবা আইন পাস হয়। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের নিজের ছেলে একজন বিধবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তিনি এমন সমাজ সংস্কার ছিলেন যে সমাজের পক্ষে তিনি দৃষ্টান্ত দিয়ে গিয়েছিলেন যে বিধবাদেরও বিয়ে দিতে হবে এবং বিধবাদের বিয়েও দেওয়া উচিত। আর তিনি বিধবা বিবাহ আইন পাশের জন্য অনেক কাজ করেছেন 1856। নেক্সট হচ্ছে 25, সম্প্রতি প্রয়াত বিশান সিং বেদী। বিশান সিং বেদী 77 বছর বয়সে মৃত্যুবরণ করলেন। তো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশানে দাও ক্রিকেট, ফুটবল, হকি না কবাডি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ক্রিকেট। বিশান সিং বেদী ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি ভারতীয় ক্রিকেট দলেও ক্যাপ্টেনও ছিলেন। নেক্সট দেখো, এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি, অপশান এ উইলিয়াম জোন্স, অপশান বি ম্যাক্স মুলার, জেমস প্রিন্সেস, রাজেন্দ্রলাল মিত্র। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। তিনি 1874 সালে এই 1874 সালে ভারত এবং তার আশেপাশের অঞ্চল রিসার্চ করার জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন, আর সেটা হয়েছিল কলকাতাতে 1874 সালে, উইলিয়াম জোন্স। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, হ্যাবোসিয়ান তন্ত্র যার অংশবিশেষ। তো হ্যাবোসিয়ান তন্ত্র কার অংশবিশেষ? বুক, অস্থি, হৃৎপিণ্ড না মস্তিষ্ক? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, হ্যাবোসিয়ান তন্ত্র অস্থির সঙ্গে সংযুক্ত। আমাদের এই প্র্যাকটিস সেট তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। কোয়েশ্চেন নম্বর 28, একটি পেন্ডুলাম ঘড়িকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুতে নিয়ে গেলে কি হবে? দেখো, নিরক্ষীয় পৃথিবীর মাঝ দিয়ে গেছে, সেখান থেকে মেরু অঞ্চলে যদি নিয়ে যাওয়া যায় এই একটা পেন্ডুলামকে, তাহলে কি হবে? ধীরে চলবে, দ্রুত চলবে, একই সময় থাকবে না থেমে যাবে? তো পেন্ডুলামকে যদি মেরু অঞ্চলে যে দ্রুত চলতে থাকবে, কারণ এখানে জি এর মান বেশি, জি এর মান বেশি হওয়ার জন্য এই পেন্ডুলামটাও দ্রুত চলবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সীমান্ত গান্ধী কাকে বলে? অপশান এ খান আব্দুল গফুর খান, মৌলানা আজাদ, মহাত্মা গান্ধী না সতীশচন্দ্র দাশগুপ্ত? তো সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফুর খান। এই সম্বন্ধে একটা মনে রাখো, তিনি এই খান আব্দুল গফুর খান প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন কিন্তু পুরস্কার পেয়েছিলেন। তাহলে প্রথম বিদেশি কাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এই খান আব্দুল গফুর খান। আর তিনি যে দল গঠন করেছিলেন খোদাই খিদমতগার, তিনি দল গঠন করেছিলেন খোদাই খিদমতগার। তার দলকে লাল কোথাও বলা হতো, যেহেতু লাল পোশাক তারা পরতেন। ভারতের স্বাধীনতা সংগ্রামী আব্দুল গফুর খানের অনেক ভূমিকা রয়েছে। নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজকে প্রতিষ্ঠা করেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, মোহন সিং, বাসবিহারী বোস, লালা হরদয়াল? তো আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান সি, বাসবিহারী বোস। তো আজাদ হিন্দ ফৌজ প্রথমে নাম ছিল না, প্রথমে ছিল আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এটা প্রতিষ্ঠা করেছিলেন 1942 সালে 1 সেপ্টেম্বর।
এটা প্রথমত এটা একদম প্রতিষ্ঠা করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং। তারপর রাসবিহারী এর সঙ্গে যোগ দেন। মোহন সিং অসুস্থতার জন্য রাসবিহারী এই আইএনএকে দেখতে থাকেন। সেটা হচ্ছে 1942 সালে 1 সেপ্টেম্বর। তারপর 1943 সালে রাসবিহারী এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্বভার তুলে দেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নাম দেন আজাদ হিন্দ সরকার বা আজাদ হিন্দ ফৌজ। নেক্সট কোশ্চেন নম্বর 31, ঝালাইয়ের কাজে ব্যবহৃত সংজ্ঞা ধাতু মৌলিক উপাদানগুলি কী কী? তো ঝালাইয়ের কাজ তোমরা দেখে থাকবে, সেখানে একটি স্টিক ব্যবহার করা হয়। সেই যে সংকর ধাতু সেটা মৌলিক উপাদান কী? অপশানে লেড ও টিন। লেড মানে সীসা ও টিন, সীসা ও অ্যান্টিমনি, সীসা টিন অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। তো এটার সঠিক অ্যান্সার অপশান এ, সীসা ও টিন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো? কালাহারি, আটাকামা, সাহারা, গোবি। তো পৃথিবীর বৃহত্তম মরুভূমি অবশ্যই সাহারা মরুভূমি। আর পৃথিবীর কোল্ড ডিজার্ট, পৃথিবীর বৃহত্তম কোল্ড ডিজার্ট যদি বলা হয় যে পৃথিবীর বৃহত্তম কোল্ড ডিজার্ট কী, তো এই অ্যান্টার্কটিকা হবে। অ্যান্টার্কটিকা, এটা মনে রাখবে যে পৃথিবীর বৃহত্তম কোল্ড ডিজার্ট হচ্ছে অ্যান্টার্কটিকা। নেক্সট, আর এই সাহারা মরুভূমি হচ্ছে উষ্ণ মরুভূমি, হট ডিজার্ট। নেক্সট, চৈতন্য চরিতামৃত রচয়িতাকে? চৈতন্য চরিতামৃত একটা গ্রন্থ, চৈতন্যের জীবনী নিয়ে এটা লেখা হয়েছে। তো তার রচয়িতাকে? অপশানে লোচন দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, বিজয় কৃষ্ণ। সঠিক অ্যান্সার কী হবে বলো? তোমাদের জন্য প্রশ্ন, চৈতন্য চরিতামৃতের রচয়িতা কি? কমেন্ট বক্সে উত্তর দাও। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, কৃষ্ণদাস কবিরাজ। কোশ্চেন নম্বর 34, প্রাকৃতিক আবহাওয়াকে দৃঢ় করার জন্য নিচে কোনটি যোগ করা হয়? প্রথমত আমরা রাবারকে যেভাবে দেখি সে রাবার কিন্তু সেরকম থাকে না। প্রথমে তরল পদার্থ থাকে, সেখান থেকে প্রসেসিং করে রাবার বানানো হয়। তো এই যে বানানোর কাজে রাবারকে দৃঢ় করার জন্য বা শক্ত করার জন্য কী মেশানো হয়? অপশানে সালফিউরিক অ্যাসিড, অসমিয়াম, সালফার না ক্লোরিন। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান সি, সালফার ব্যবহার করা হয়। রাবারকে শক্ত করার জন্য সালফার ব্যবহার করা হয়, মনে রাখবে সালফার। 35 নম্বর কোশ্চেন, লেবুতে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড না অক্সালিক অ্যাসিড? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, সাইট্রিক অ্যাসিড। এই সম্বন্ধে তোমাদের একটা প্রশ্ন থাকবে, অ্যাপেলে বা আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে কোন অ্যাসিড থাকে? কোশ্চেন নম্বর 36, দুধ হচ্ছে একটি কি? দুধ হচ্ছে একটি পুরোমট যে ইমালশন না ফেনা? তো দুধ হচ্ছে একটি ইমালশন। দুধকে একটা ইমালশন বলা হয়, কারণ দুধে যে ফ্যাটগুলো থাকে সেগুলো যে আণুবীক্ষণিক যন্ত্র যদি দেখা যায় তো মনে হয় তরল হিসাবে ভাসছে জলে, তো তার জন্য বলা হয় দুধকে ইমালশন। তারপর দেখে নেব, গণপতি ও শিবাজি উৎসব, ইম্পর্টেন্ট। গণপতি শিবাজি উৎসবের প্রবক্তা হলেন? এই কোয়েশ্চেনটা বিশেষও কিন্তু এসেছিলো, এই যে গতবার বিশেষ হলো 2023, সেখানেও এসেছিলো। দামোদর সরকার, বালগঙ্গাধর তিলক, রবীন্দ্রনাথ ঠাকুর, বালকৃষ্ণ চাপেকর। তো গণপতি শিবাজি উৎসব চালু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। তো কবে সেটা চালু করেছিলেন? এই গণপতি উৎসব সেটা চালু করেছিলেন 1893। এটা মনে রাখবে যে 1893 সালে গণপতি, 1895 মানে ঠিক 2 বছর পর 1895 চালু করেছিলেন শিবাজি উৎসব। আর বাল গঙ্গাধর একটা সংস্থা চালাতেন, সেই সংস্থার নাম হয়েছে হোমরুল লীগ, 1916। এটা মনে রাখবে যে হোমরুল লীগ কী প্রতিষ্ঠা করেছিলেন? হোমরুল মানে নিজেদের শাসন, এটা চালু করেছিলেন 1916-তে মাদ্রাজে। আর তিনি দুটো পত্রিকা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে কেশরী অ্যান্ড মারাঠা। এটা মনে রাখবে, কেশরী পত্রিকা আর মারাঠা পত্রিকা চালু করেছেন। এই মারাঠা পত্রিকা ছিলেন ইংলিশে আর কেশরী ছিল মারাঠা ভাষায়। এ হচ্ছে বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন দেখো, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? অগ্নি নির্বাপক মানে আগুন লেগে গেছে, এই আগুন নিভানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা কোন, সেই যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশান এ দেখো কার্বন মনোক্সাইড, অপশান বি সালফার ডাইঅক্সাইড, অপশান সি কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। তো অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড দহনে সাহায্য করে না বা নিজেও জ্বলে না, তার জন্য কার্বন ডাইঅক্সাইড এই আগুন নিভানোর কাজে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, বাংলার আকবর কাকে বলে? হুসেন শাহ, নসরত শাহ, ফখরুল খাঁ, ইলিয়াস শাহ। তো বাংলার আকবর বলা হয় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হুসেন শাহকে। সঠিক অ্যান্সার অপশান এ, আলাউদ্দিন হুসেন শাহকে বলা হয় বাংলা আকবর। আকবরের সঙ্গে তুলনা করে এই কথা তেনাকে বলা হয়, কারণ তিনি বহু কাজ করেছিলেন, ভালো ভালো কাজ করেছিলেন, তার জন্য হুসেন শাহকে বাংলা আকবর বলা হয়।
পরিব্রাজক কার লেখা? পরিব্রাজক একটা গ্রন্থের নাম, কে লিখেছেন? কেশবচন্দ্র সেন, বিদ্যাসাগর, দয়ানন্দ সরস্বতী না স্বামী বিবেকানন্দ? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ শুধু যে পরিব্রাজক লিখেছেন তা না, অনেক বই লিখেছেন। তার মধ্যে হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য, তারপর হচ্ছে তা আরেকটা ইম্পর্ট্যান্ট গ্রন্থ হচ্ছে বর্তমান ভারত। এই মনে রাখবে যে বর্তমান ভারত এর লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ, এই স্বামী বিবেকানন্দ। আর তিনার জন্মদিন 12 জানুয়ারি, যেটা হচ্ছে ইয়ুথ ডে, ন্যাশনাল ইয়ুথ ডে বা জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আর স্বামী বিবেকানন্দ একটা বিষয় 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সভায় তিনি যোগ দিয়েছিলেন। আর তিনি 1897 ওখান থেকে ফিরে এসে 1897 সালে রামকৃষ্ণ মিশন মঠ প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায়, এটাও মনে রাখবে, ইম্পর্টেন্ট। আর দয়ানন্দ সরস্বতী তিনি কী করেছিলেন? সত্যার্থ প্রকাশ নামে বই লিখেছিলেন। সত্যার্থ প্রকাশ নামে বই লিখেছিলেন। আর আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন এই দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে মধুবনী নামক লোক চিত্রকলা দেখা যায়? মধুবনী পেইন্টিং যাকে বলছি, মহারাষ্ট্র, উড়িষ্যা, বিহার না আসাম? তো এই মধুবনী পেইন্টিং মিথিলাতে অধিক প্রচলিত। আর মিথিলা জায়গাটা হচ্ছে বিহারে অবস্থিত। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, বিহার। আর এই মধুবনী পেইন্টিং কিন্তু জিআই ট্যাগও পেয়েছে। কোয়েশ্চেন নম্বর 42, যেতে পারি কিন্তু কেন যাব, কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না নরেন্দ্রনাথ চক্রবর্তী? যেতে পারি কিন্তু কেন যাব এই কথাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম জেনে রাখো নীললোহিত। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললোহিত। আর শরৎচন্দ্রের যে অনিলা দেবী, আমরা সবাই জানি এটা নিশ্চয়, অনিলা দেবী হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট হচ্ছে কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ? সাতটি ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম আছে, সেগুলো বিভিন্ন রাজ্যে উৎপত্তি লাভ করেছে। এগুলো তোমরা একদম মুখস্থ রাখবে, একটা না একটা কিন্তু পেয়ে যাবে। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে কুচিপুড়ি। তামিলনাড়ু রাজ্যে কোন নৃত্য দেখা যায় বলো? সেটা তোমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে, তামিলনাড়ুতে। নেক্সট, কোন বিষয়ের উপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত? তো সেলিম আলী বিখ্যাত হয়েছে পক্ষী উপর গবেষণার জন্য। সঠিক অ্যান্সার অপশান বি, পক্ষী। আর সেলিম আলী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা কি জানো তোমরা? এটা যে জেকে, জম্মু কাশ্মীরে অবস্থিত সেলিম আলী ন্যাশনাল পার্ক। ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস মনে রাখবে যে ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। নেক্সট, চক্ষুদানের সময় দাতা চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? অনেক মানুষ চক্ষু দান করে, অবশ্যই মহৎ কাজ। তো চক্ষুদানের ফলে একজন অন্ধ ব্যক্তি তার দৃষ্টিশক্তি ফিরে পান। তো এই চক্ষুদানের সময় দাতা চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? অপশান এ কর্নিয়া, লেন্স, রেটিনা, সম্পূর্ণ চোখ? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, কর্নিয়া প্রতিস্থাপিত হয়। সম্পূর্ণ চোখ কোনো সময় বা লেন্স প্রতিস্থাপিত হয় না, হয়ে থাকে কর্নিয়া। নেক্সট কোশ্চেন, এমআরআই কথাটি পুরো কথা কি? অপশান মেটাল রেজোনেন্স ইমেজিং, অপশান বি ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, অপশান সি ম্যাগনেটিক রিপালশন ইমেজিং, অপশান ডি মেটাল রিফ্লেকশন ইমেজিং। তো এমআরআই হচ্ছে আমাদের দেহের কোনো অংশে অসুখ নির্ণয়ের জন্য, বিভিন্ন অংশে গোটা দেহে অসুখ নির্ণয়ের জন্য এমআরআই করা হয়। তো সেটা ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। কোয়েশ্চেন নম্বর 47, পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি? পৃথিবীর বৃহত্তম ফুল র্যাফলেশিয়া, ডালিয়া, সূর্যমুখী, গাঁদা? আমাদের এই ফুলগুলো দেখতেই পাই, সবচেয়ে বৃহত্তম ফুল হচ্ছে র্যাফলেশিয়া। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত সরীসৃপের মধ্যে কার 4 প্রকাশযুক্ত হৃৎপিণ্ড আছে? তো সরীসৃপের মধ্যে শুধুমাত্র কুমিরের 4 প্রকাশ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে, বাকিদের অসম্পূর্ণ 4টি আছে, সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। মনে রাখবে শুধুমাত্র সরীসৃপের মধ্যে কুমিরের 4 প্রকাশ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে, আর বাকিদের 3.5 বা 4.5 এই 3 এইসব আছে, অসম্পূর্ণ 4 প্রকাশ। নেক্সট কোয়েশ্চেন 49, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রফি কথাটা ফুটবলের সঙ্গে বিশেষত যুক্ত। তাহলে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ফুটবল। সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তাহলে বিভিন্ন খেলার সঙ্গে যে সমস্ত টার্মগুলো যুক্ত সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। এই প্র্যাকটিস ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে কোথায় থেকে কোশ্চেন আসার মতো, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদেরকে রেডি করে নিতে হবে। পরীক্ষা তো বেশি দিন নেই, তাই খুব ভালোভাবে রেডি করে নাও।
কোয়েশ্চেন নাম্বার 50, জাতীয় মহাকাশ দিবস কবে? জাতীয় মহাকাশ দিবস 18 ফেব্রুয়ারি, 5 জুন, 7 এপ্রিল, 23 আগস্ট। তো সঠিক অ্যান্সার অপশানটি জাতীয় মহাকাশ দিবস হচ্ছে 23 আগস্ট, কারণ এই 23 আগস্ট ভারত মহাকাশে চন্দ্রযান 3 পাঠিয়েছে, তার জন্য জাতীয় মহাকাশ দিবস 23 আগস্ট পালন করা হয়ে থাকে। এই ছিল আমাদের আলোচনা। আমাদের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যদি এই 50টা কোশ্চেনের পিডিএফ ক্লিন পিডিএফ নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ফোকাস স্টাডি গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানেই আমি এই পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।